আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী শিক্ষক, প্রেমতলী সুখবাসী উচ্চ বিদ্যালয়। প্রথমবারের মতো অনলাইনে ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে এসেছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস নেব ক্লাস 9, দশম, নবম এবং দশম শ্রেণীর কৃষি। আজকের বিষয় হচ্ছে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি। তো আমি এখানে প্রথমত কিছু রিডিং পড়ব। রিডিং পড়ার পরে সেখান থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দেবো। সেই প্রশ্নগুলো তোমরা বাসায় পড়বে। তো চলো দেখা যাক, একটু পড়া শুরু করি। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক। মূলত যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাই হচ্ছে কৃষি। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন পেতে পারি যে কৃষি প্রযুক্তি কি। 1 নম্বর প্রশ্ন, যেমন কৃষি প্রযুক্তি কি? উত্তরটা হবে যে প্রক্রিয়ায় কৃষিকাজ সম্পন্ন করা হয় তাকে কৃষি প্রযুক্তি বলে। প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তি সম্পর্ক রয়েছে। প্রত্যেকটি কৃষিকাজের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তি সম্পর্ক রয়েছে। বর্তমানে কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় নয়, এটা এখন ব্যবসায়িক পেশায় উন্নতি হয়েছে। আগে কৃষি বলতে জমি হাল চাষ করে, বীজ বুনে, ঘরে ফসল তুলে বছরের খোরাক সংগ্রহ করাকে বোঝাতো। কিন্তু এখন কৃষির প্রতিটি কাজে প্রযুক্তি ব্যবহারের খরচাদি ও ফসলের বাজার মূল্যর মাপকাঠিতে আয় ব্যয়ের হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিকে মূল্যায়ন করা হয়। তাই এখন কৃষি সমস্যা যেমন জটিলতর হচ্ছে, তেমনি কৃষি বিজ্ঞানীরা উচ্চতর জ্ঞান সমৃদ্ধ কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। পূর্বের শ্রেণীগুলোতে আমরা কৃষিকাজের নাম, সংশ্লিষ্ট প্রযুক্তির নাম, কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের বিষয়াদি শিখেছি। নবম দশম শ্রেণীতে আর এক ধাপ এগিয়ে জমি প্রস্তুতি, উর্বরতা বৃদ্ধি, ফসল ভিত্তিক মাটির বৈশিষ্ট্য, ভূমিক্ষয়, ভূমিরোধ, বীজ সংরক্ষণ, রোগবালাই দমন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে জানব। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখব তা হচ্ছে মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসলের নির্বাচন। একটা জিনিস জানতে হবে যে আমরা যখন কোনো ফসল চাষাবাদ করব, সেক্ষেত্রে সে ফসল কোন মাটিতে ভালোভাবে জন্মাবে সেটা আমাদেরকে আগে মাথায় নিয়ে আসতে হবে। তারপরে মাটি নির্বাচন করার পরে সে ফসলটি কোন পরিবেশে ভালোভাবে জন্মাবে সেটাও মাথায় নিয়ে আসতে হবে। এখন আমাদের এই সব কৃষি পরিবেশ অঞ্চলকে মোট 30টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। তার মধ্যে আমাদেরটা হচ্ছে 26-27 নম্বর কৃষি পরিবেশ অঞ্চল। এই অঞ্চলে মৃদু অম্ল এবং মৃদু ক্ষারীয় মাটি বিদ্যমান। এখন আমাদের দেশে যেসব ফসলগুলো হয় সেগুলো হচ্ছে মৃদু অম্লীয়, মৃদু ক্ষারীয়। এখন আমরা যদি বলি যে যেগুলা লবণাক্ত এলাকায় যেসব ফসলগুলো হয়, সেই ফসলগুলো যদি আমরা আমাদের এই অঞ্চলে নিয়ে চাষাবাদ করি তাহলে কিন্তু সেক্ষেত্রে সম্ভব না। এর জন্য আমাদের কি করতে হবে? মাটি এবং পরিবেশ দুটোই আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটি হচ্ছে ধাপ উল্লেখপূর্বক জমি প্রস্তুত পদ্ধতি বর্ণনা করতে হবে। মানে ধাপ উল্লেখপূর্বক জমি প্রস্তুত করতে হবে। এখন যে ফসলে যে রকম চাষাবাদের প্রয়োজন ঠিক সেভাবে জমিটিকে প্রস্তুত করতে হবে। এখন ধানের ক্ষেত্রে লাগে 4টি চাষ, পাটের ক্ষেত্রে লাগে 8টি, আরো অনেকগুলো আছে যেগুলো তুলার ক্ষেত্রে বা মূলার ক্ষেত্রে লাগে 16টি। এরকম বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম চাষাবাদের প্রয়োজন হয়। যেমন জমি প্রস্তুতির প্রয়োজনীয়তা, জমি প্রস্তুতের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। এখন আমি যদি জমিতে কোনো ফসল করি, তার আগে যদি আমি জমিকে প্রস্তুত না করি তাহলে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত আমি ফসলটি জমি থেকে আমি পাবো না। ভূমিক্ষয়ের কারণ ও প্রকারভেদ ব্যাখ্যা করতে হবে। ভূমিক্ষয় হয় মূলত দুই ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, মনুষ্য সৃষ্ট ভূমিক্ষয়। ভূমিক্ষয়ের কারণ ও প্রকারভেদ, এই যে মানুষের কারণে যেসব ভূমিক্ষয়গুলো হয় বা প্রকৃতির কারণে যেসব ভূমিক্ষয় হয় সেগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত আরো জানবো। ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো, ভূমিক্ষয়ের কিছু ক্ষতিকর দিক আছে, সেগুলো সম্পর্কে আমরা পরের পরিচ্ছেদে জানতে পারবো। ভূমিক্ষয়ের কার্যকারী উপায়সমূহ,
ভূমিক্ষয় থেকে আমাদেরকে বাঁচার জন্য কিছু কাজ আছে, যে কাজগুলো করলে পরে আমরা ভূমিক্ষয় থেকে রক্ষা পেতে পারি, সেগুলো আমরা সেই পরিচ্ছেদ, আমরা ভূমিক্ষয়ের একটা পরিচ্ছেদ আছে, সেই পরিচ্ছেদটি পড়লে পরে এটা আমরা ভালোভাবে জানতে পারবো যে কি কি করলে পরে আমরা ভূমিক্ষয় থেকে রক্ষা পেতে পারি। তো প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন। প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন, মাটি ও পরিবেশ বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন, যেটা আমি এর আগে একবার পড়ে শোনালাম। মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল। ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপরে পুরোপুরি নির্ভরশীল। যদি যে ফসল আমি উৎপন্ন করব সেটা যদি সেই মাটি উপযোগী যদি না হয়, তাহলে সেই ফসলটি কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না। তার জন্য আমাদের যে ফসলটি যে মাটিতে আমরা রোপণ করব বা বপন করব, তার আগে চিন্তা করতে হবে বা ভাবতে হবে যে সেই ফসলটা সেই মাটিতে জন্মাতে সক্ষম কিনা। মাটি হচ্ছে পানি পুষ্টির প্রাকৃতিক উৎস। সব মাটিতে সব ফসল জন্মায় না। যেমন ধান গাছ কাদা মাটিতে বা দোআঁশ মাটি পছন্দ করে, অপরদিকে বাদাম বেলে বা বেলে দোআঁশ মাটি পছন্দ করে। বাংলাদেশের মাটি পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার পলি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলে কম বেশি জন্মায়। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও কর্ষণ যোগ্য। এখানে আমরা একটা প্রশ্ন পেতে পারি যে বাংলাদেশের মাটি কি রকম, বাংলাদেশের মাটি কি রকম বা কেমন, এরকম হতে পারে প্রশ্নটা, যে বাংলাদেশের মাটি কি রকম, বা কি রকম না দিয়ে আমরা এখানে এরকম লিখতে পারি, কি রকম না দিয়ে কেমন, কেমন। ওকে, যখন আমরা এখানে উত্তরটা দেব হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মাটি হচ্ছে নরম, হালকা, ধূলিময় ও কর্ষণযোগ্য। বাংলাদেশের যে মাটিগুলো আছে সবই কিন্তু হালকা, কর্দমযুক্ত এবং ধূলিময় এবং কর্ষণযোগ্য। অবশ্যই মাটি কর্ষণযোগ্য হতে হবে। মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে। তাহলে আমরা এটা পেতে পারি যে মাটি কাকে বলে। তাহলে মাটি কাকে বলে একটা প্রশ্ন, এখানে আরেকটি প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে মাটি কাকে মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি করে, গবাদি পশু বিচরণ করে। আমি লিখেছি এখানে যে মাটি কাকে বলে। মাটি কাকে বলে, মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে। একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি ঝটপট বলে থাকেন যে ভূত্বকের গভীরে যতটুকু লাঙ্গলের ফলা পৌঁছে যা ফসল উৎপাদন উপযোগী তাই মাটি। অর্থাৎ কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 28 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে। অতএব ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য স্তরে নিহিত। এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কৃষকের ভাষায় মাটি কাকে বলে। কৃষকের ভাষায় মাটি কাকে বলে। ছাত্রছাত্রীরা অনেক সময় ভুল করে থাকে যে মাটি কাকে বলে এবং কৃষকের ভাষায় মাটি কাকে বলে সেটিকে একত্রে করে ফেলে। মাটি কাকে বলে, মাটি হচ্ছে যেখানে ফসল জন্মায়, গবাদি পশু বিচরণ করে, তাকে মাটি বলে। এটা হচ্ছে মাটির একটা সংজ্ঞা। আর কৃষকের ভাষায় যে মাটি বলে, কৃষকের ভাষায় মাটি বলতে ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীরের স্তরকে মাটি বলে। তাহলে মাটি কাকে বলে তাহলে আর কৃষকের ভাষায় মাটি কাকে বলে, দুইটা সম্পর্কে পার্থক্য তাহলে তোমরা বুঝতে পেরেছো। এই ভুলটা যেন দ্বিতীয়বার না, মানে এই ভুলটা অনেকবারই
অনেকেই এই ভুলটা করে থাকে যে মাটি কাকে বলে বললেই দেখা যায় যে কৃষকের ভাষায় 15 থেকে 18 সেন্টিমিটার গভীরতার গভীর স্তরকে মাটি বলে, এটি তারা লিখে দেয়। এই ভুলটা দ্বিতীয়বার আর করা যাবে না। যদি বলে যে কৃষকের ভাষায় মাটি কাকে বলে, তখন দিতে হবে যে 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে। আবার যদি এরকম বলে যে মাটি কাকে বলে, তখন আসবে যেখানে ফসল জন্মায়, গবাদি পশু বিচরণ করে এবং বন সৃষ্টি হয়, তাকে মাটি বলে। আগে বলা হয়েছে যে বাংলাদেশের মাটিতে অল্প বিস্তর সব ফসলেই জন্মে, কিন্তু সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য একরূপ নয়। তাই দেখা যায় কোথাও ধান, কোথাও গম, কোথাও আলু, আবার কোথাও পাট ভালো হয়। নিচে বিভিন্ন ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। এখানে কিছু দেওয়া আছে ধান চাষ উপযোগী মাটি। ধান চাষ উপযোগী মাটি, ধান চাষ উপযোগী মাটি। ধান মূলত কাদা, এঁটেল দোআঁশ মাটিতে ভালো জন্মে। এঁটেল বা এঁটেল দোআঁশ মাটিতে ধান খুব ভালো জন্মে। নদীর অববাহিকা, হাওড় বাওড় এলাকা যেখানে পলি জন্মে, সেখানে ধান ভালো হয়। প্রকারভেদে উঁচু নিচু, মাঝারি উঁচু, মাঝারি নিচু জমিতেও ধান ভালো হয়ে থাকে। মাটি অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থায় ধান চাষের অনুকূল। মানে আমি তো এর আগে একবার বলেছি যে হালকা অম্ল এবং হালকা ক্ষারীয় মাটিতে সব ফসলই ভালো জন্মে, তার মধ্যে ধান একটি উল্লেখযোগ্য। মাটিতে যদি দেখা যায় অনেক সময় যে আমরা এর আগে পড়েছি যে এর আগে বললাম যে উর্বরতা বৃদ্ধি। মাটিতে দেখা যায় যে সব ফসলের বা সব জমিতে বা সব মাটিতে একই রকম উর্বরতা থাকে না, জমির উর্বরতা শক্তি থাকে না। সেক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে বিভিন্ন রকমের রাসায়নিক সার যেমন কম্পোস্ট এগুলো দিয়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করা যেতে পারে। তার মধ্যে দেওয়া যেতে পারে যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, এইসব কিছু দিয়ে ফসলের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে পারি। তার সঙ্গে হয়তো কিছু কম্পোস্ট, যেমন এখনো অনেক রকমের কম্পোস্ট বের হয়েছে, যেমন কিছু কম্পোস্ট আছে, ভার্মি কম্পোস্ট আছে, এইসব কম্পোস্ট দিয়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে পারি। গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। গম চাষের জন্য সচরাচর একটু উঁচু জমি হলে বেশি ভালো হয়। উঁচু এবং বেলে না দোআঁশ মাটি বেশি ভালো হয় গম চাষের জন্য। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গমের চাষ হয়। বাংলাদেশের উত্তরাঞ্চল বলতে গেলে আমাদের এই অঞ্চলে গম খুব ভালো জন্মে। তাছাড়াও আরও আছে ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুরে গমের আবাদ হয়। বাংলাদেশের সব কৃষি পরিবেশ অঞ্চলে গমের চাষ হয় না। বিশেষ করে হাওড় বাওড় বিল অঞ্চলে গমের আবাদ করা হয় না। হাওড় বাওড় এলাকায় শুধু ধান হয়, গমের আবাদ হয় না। যেখানে মাটিতে পিএইচ, অম্লত্ব ও ক্ষারত্বক মাত্রা 6 থেকে 7, সেসব মাটিতে গম ভালো হয়। তাহলে গম চাষের জন্য মাটির পিএইচ মান কত হবে, এরকম একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে গম চাষের জন্য মাটির পিএইচ মান কত। গম চাষের জন্য মাটির চাষের জন্য মাটির পিএইচ মান কত? উত্তর হচ্ছে 6 থেকে 7 পিএইচ। গম চাষের জন্য 6 থেকে 7 পিএইচ মান গম চাষের জন্য ভালো। পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। পাট মূলত পলি অঞ্চলে বা পলি এলাকায় বেশি ভালো হয়, যেমন ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো হয়। নদীবাহিত গভীর পলি মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে পাট ভালো জন্মে। তাহলে পাট ভালো জন্মে কোন মাটিতে? প্রশ্ন এরকম আসতে পারে যে পাট কোন মাটিতে ভালো জন্মে। পাট কোন মাটিতে ভালো জন্মে? এখানে বলছে যে উত্তর হচ্ছে
দোআঁশ ও পলি দোআঁশ মাটিতে পাট জন্মে। এটা আমরা পেলাম যে পাট কোন মাটিতে ভালো জন্মে। পাট দোআঁশ ও পলি দোআঁশ মাটিতে, বেলে দোআঁশ পলি দোআঁশ লিখছি নাকি, বেলে দোআঁশ মাটিতে পাট ভালো জন্মে। ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। ডাল গম ফসলের মতো উঁচু জমি হলে বেশি ভালো হয়। যেমন উঁচু মাঝারি জমিতে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ ও পলি দোআঁশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই নিষ্কাশনযোগ্য মাটি ডাল চাষের জন্য ভালো। মানে যে সকল মাটিতে বৃষ্টির পানি দাঁড়ায় না, সেই সকল মাটিতে ডাল জাতীয় ফসল ভালো জন্মে। নিচু জমিতে ডাল জাতীয় ফসলের জন্য ভালো না। ডাল নিরপেক্ষ ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাতে ডাল ফসল চাষের জন্য উপযোগী। শুষ্ক এবং ঠান্ডা, যেখানে হালকা ঠান্ডা মানে বা ঠান্ডা পুরোপুরি ঠান্ডা বা শুষ্ক মানে রোদের তাপমাত্রা কম, এইসব মাটিতে ডাল ফসলের জন্য খুব ভালো। যদি এরূপ আবহাওয়া বৃষ্টিপাত থাকে তবে বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফল দিবে। বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে। জমির ক্ষেত্রে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল ফসল বীজ বোনা হয়। সব ডাল ফসলই বিনা চাষে আবাদ করা যায় না। এবং খেসারিটা বিনা চাষে আবাদ করা যায়, সেটা হচ্ছে জিরো টিলেজ যেটাকে বলা, মানে শূন্য কর্ষণ পদ্ধতি যেটাকে বলা হয়। শূন্য কর্ষণ পদ্ধতিতে শুধুমাত্র খেসারি আবাদ করা হয়। আর একটা হচ্ছে সবজি ফসলের মাটির বৈশিষ্ট্য। সবজি ফসলের মাটি অবশ্যই দোআঁশ বা বেলে দোআঁশ মাটি হলে বেশি ভালো হয়, পলি দোআঁশ এগুলা। তাহলে দেখা যাক গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। দোআঁশ, বেলে দোআঁশ মাটি গোল আলু উৎপাদনের জন্য বেশি উপযোগী। আলুর জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম ও ঝুরঝুরে মাটি দরকার, এতে আলু বড় হওয়ার সুযোগ থাকে। গোল আলু মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকে। মাটির পিএইচ মাত্রা 6 থেকে 7 এর মধ্যে থাকা ভালো। তাহলে আমরা এর আগে পড়লাম যে কি গম চাষের জন্য মাটির পিএইচ মান কত? গম চাষের জন্য মাটির পিএইচ মান হচ্ছে 6 থেকে 7। ঠিক গোল আলুর ক্ষেত্রেও মাটির পিএইচ মান 6 থেকে 7 হলে পরে গোল আলু চাষের জন্য খুব ভালো হয়। টমেটো, যে কোনো প্রকার মাটিতে টমেটো চাষ করা যায়, তবে বেলে ও কঙ্করময় মাটিতে টমেটো চাষ করা যায় না। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি টমেটো চাষের উপযোগী। বেলে মাটিতে অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করলে টমেটো চাষ মোটামুটি করা যায়। মাটির পিএইচ মাত্রা নিরপেক্ষ মাত্রার কাছাকাছি হলে ভালো, মানে নিরপেক্ষ, এটা অম্লীয় হলে হবে না। নিরপেক্ষ একটা ফিগার হচ্ছে 6.5 থেকে 7.5, যেটাকে আমরা নিরপেক্ষ ফিগার বলি, নিউট্রাল ফিগার যেটাকে আমরা বলা হয়। মাটির পিএইচ মানে এটা নিরপেক্ষ ফিগার হলে বেশি ভালো। 7.5 হলে পরে টমেটো চাষের জন্য বেশি ভালো হবে। আমরা এবার তাহলে এটা মোটামুটি 3 নম্বর পরিচ্ছেদ হলো। প্রথম পরিচ্ছেদ এটা ফসল নির্বাচন। আমরা এবার একটু পড়বো হচ্ছে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতিকরণ। জমি প্রস্তুতিকরণ একটু পড়বো ফসল উৎপাদনের জন্য। ফসল উৎপাদনের জমি প্রস্তুতিকরণটা আমরা শুরু করি। কৃষির দ্বিতীয় পরিচ্ছেদ ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতিকরণ। কৃষির যত কাজ আছে তন্মধ্যেও গুরুত্বপূর্ণ কাজ হলো জমি প্রস্তুতিকরণ। কৃষিতে যতগুলো কাজ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জমি প্রস্তুতিকরণ। যে জমি যদি প্রস্তুতি না হয় ঠিকঠাক মতো, তাহলে কিন্তু ফসল সেভাবে আশানুরূপভাবে ফসল পাওয়া যাবে না। আমরা যে কাঙ্ক্ষিত ফসলটার আশা করি সেই কাঙ্ক্ষিত ফসলটি আমরা পাবো না। তার জন্য আমাদেরকে জমি প্রস্তুত করতে হবে। প্রথমে সব ফসলের জন্য জমি প্রস্তুত একরকম নয়। যেমন বোরো বা রোপা আমন ধানের ক্ষেত্রে আগে চারা উৎপাদন করতে হবে, তারপর মূল জমি প্রস্তুত করে চারা রোপণ করতে হবে। কিন্তু বোনা আউশ বা বোনা আমনের ক্ষেত্রে চারা উৎপাদন না করে সরাসরি প্রস্তুত জমিতে বীজ ছিটিয়ে দিতে হয়। প্রায় একই রকম গমের ক্ষেত্রেও ভালোভাবে জমি চাষ দিয়ে বীজ ছিটিয়ে বুনতে হবে। জমি প্রস্তুতির সাথে সাথে বহুমুখী কাজ ছড়িয়ে আছে, যথা জমি চাষ, মই দেওয়া, সার প্রয়োগ ইত্যাদি। নিচে ফসল ভিত্তিক প্রত্যেকটি কাজ আলোচনা করা হলো। ধান চাষের জন্য জমি প্রস্তুতিকরণ। ধান বাংলাদেশে সারা বছর চাষ করা হয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই বীজতলায় চারা উৎপাদন করতে হয়।
ধানের বীজতলা তৈরি ও জমি প্রস্তুতি চতুর্থ অধ্যায় এর প্রথম পরিচ্ছেদ থেকে আমরা জানতে পারবো গম চাষের জন্য জমি প্রস্তুতকরণ, যেমন গম রবি শস্য, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর মধ্য কার্তিক হতে অগ্রহায়ণ পর্যন্ত গম চাষের উপযুক্ত সময়। তাহলে এখানে একটা প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি যে গম চাষের গম এখানে গম রবি শস্য বর্ষা মৌসুমে শেষ হওয়ার পর মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত গম চাষের উপযুক্ত সময়। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে একটা প্রশ্ন আমরা পেতে পারি যে গম চাষের উপযুক্ত সময় কখন। গম চাষের উপযুক্ত সময়, গম চাষের উপযুক্ত সময় কখন? উত্তর হচ্ছে মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ। মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ। আমরা প্রশ্ন পেলাম যে গম চাষের জন্য উপযুক্ত সময় কখন, মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ। মাটির জো দেখে জমিতে লাঙ্গল চালনা করা হয়। গমের মাটি ঝুরঝুরে করে প্রস্তুত করা প্রয়োজন। এর জন্য 3 থেকে 4 বার আড়াআড়ি জমি চাষ দিয়ে বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরে করতে হয়। জমিতে যাতে কোনো বড় ঢেলা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গমের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত। তাহলে গমের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত? এর আগে আমি বলেছি যে গম চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ বা বেলে দোআঁশ। এ মাটি সহজে ঝুরঝুরা হয়। পাওয়ার টিলারের সাথে রোটাভেটর সংযোগ করে জমি চাষ দিলে মাটি ভালো চাষ হয় এবং একই সাথে ময়ে দেওয়া হয়। ঝুরঝুরা মাটির গম অঙ্কুরোদ্গমের জন্য খুবই উপযোগী। অষ্টম শ্রেণীতে আমরা গম চাষের সার প্রয়োগ সম্পর্কে জেনেছি। এবার ডাল জাতীয় শস্যের জন্য জমি প্রস্তুতিকরণ। বাংলাদেশের ডাল জাতীয় শস্যের জন্য জমি চাষ করা হয় না, তবে মসুর ডালের জন্য জমিতে 2-1টি চাষ দেওয়া হয়। বর্ষা শেষ হলে আশ্বিন কার্তিকে যখন নদীর চর বা নিচু এলাকা হতে পানি সরে যায় তখন নরম পলি মাটিতে বিনা চাষে বীজ বপন করা হয়। চাষ দেওয়া সম্ভব হলে 2-1টি চাষ দেওয়া হয়। চাষের পর প্রতি জমিতে আবার কয়েক সময় রোপা ও বোনা আমনে জমিতে ফসল থাকা অবস্থায় ডালের বীজ ছিটানো হয়। আলু চাষের জন্য জমি প্রস্তুতি। নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে বা উঁচু এলাকায় আশ্বিন মাস থেকে আলু চাষের জন্য জমি প্রস্তুতি কাজ শুরু করা হয়। সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আলু চাষের জন্য ভালো। তাহলে আলু চাষের জন্য কিরকম মাটির প্রয়োজন? তাহলে আলু চাষ কোন মাটিতে ভালো হয়? আরেকটি প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি যে আলু কোন মাটিতে ভালো জন্মায়? উত্তর হচ্ছে দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে জন্মায়। আলু চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য ভালো। এই মাটি চাষ করা মোটামুটি সহজ। আলু জমি 5 থেকে 6 বার চাষ ও
বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরে করে জমি প্রস্তুত করা হয়। আজকাল পাওয়ার টিলার দ্বারা চাষ করা হয় বলে 3 থেকে 4 বার আড়াআড়ি চাষ দিয়ে ঝুরঝুরা করা এবং সমান করা হয়। নালা তৈরি ও সার প্রয়োগ। জমি ভালোভাবে চাষ ও মই দেওয়ার পর জমি সমান করে বীজ বপনের জন্য জমি এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা করতে হয়। প্রত্যেকটি নালা প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার গভীর হতে হবে। একটি নালা থেকে আরেকটি নালার দূরত্ব হবে 60 সেন্টিমিটার অথবা নালার মধ্যে 15 সেন্টিমিটার দূরে দূরে বীজ বুনতে হয়। আলু গাছের সার প্রয়োগ পদ্ধতি পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে। জমি প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে আমরা একটু জানবো। ভূমিকর্ষণ জমি প্রস্তুতির হচ্ছে প্রথম ধাপ। ভূমিকর্ষণের সংকীর্ণ অর্থ হলো ফসল ফলানোর উদ্দেশ্যে জমির মাটি যত্নের এখানে হচ্ছে ভূমিকর্ষণের সংকীর্ণ অর্থ হলো ফসল ফলানোর উদ্দেশ্য জমি মাটি যন্ত্রের সাহায্যে খুঁড়ে আলগা করা। কিন্তু ভূমিকর্ষণের সাথে নানা প্রযুক্তি জড়িত, যেমন বীজকে অঙ্কুরোদ্গমের জন্য উপযুক্ত স্থানে ও সঠিক গভীরতা স্থাপন করা, মাটিতে বায়ু চলাচলের সুবিধা সৃষ্টি করা, উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে নিয়ে আসা, মাটিতে অণুজীবের কর্মক্ষমতা বৃদ্ধি করা ইত্যাদি। এইসব দিক বিবেচনা করে জমি প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করা যায়। আর এই গুরুত্ব অনুধাবনের জন্য ভূমিকর্ষণকে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে আমরা এখানে একটি সংজ্ঞা পেতে পারি যে ভূমিকর্ষণ কাকে বলে। যেমন শস্যর বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন ও পরবর্তী পর্যায়ে চারা গাছ বৃদ্ধির জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আঁচড়ে আগাছা মুক্ত নরম আলগা ঝুরঝুরে করা হয় তাকে ভূমিকর্ষণ বলে। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেতে পারি যে ভূমিকর্ষণ কাকে বলে। নিতে পারি যে একটা প্রশ্ন হচ্ছে ভূমিকর্ষণ কাকে বলে। কর্ষণ কাকে বলে, উত্তর হচ্ছে শস্য বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন ও পরবর্তী পর্যায়ে চারা গাছ বৃদ্ধির জন্য যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আঁচড়ে আগাছা মুক্ত ও নরম ও ঝুরঝুরে করা হয় তাকে ভূমিকর্ষণ বলে।
তাহলে ভূমিকর্ষণ কাকে বলে? ভূমিকর্ষণ শস্যর বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন পরবর্তী পর্যায়ে চারাগাছ বৃদ্ধির জন্য যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আঁচড়ে আগাছা মুক্ত নরম ও ঝুরঝুরে করা হয় তাকে ভূমিকর্ষণ বলে। ভূমিকর্ষণ জমি প্রস্তুতের প্রাথমিক ধাপ। আদিকাল থেকেই মানুষ ভূমিকর্ষণ তথা জমি প্রস্তুতির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন। তাই তারা কাঠের বা পাথরের তৈরি সুচালো যন্ত্রের সাহায্যে মাটি আলগা ও নরম করে ফসলের বীজ বুনতে বা চারা রোপণ করতেন। ফসল ভেদে ভূমিকর্ষণের তারতম্য হতে পারে, কিন্তু এই গুরুত্ব কখনো খাটো করে দেখার বিষয় নয়। জমি প্রস্তুতির ক্ষেত্রে খনন বচন উল্লেখ আছে যে সুলো চাষে মোলা, তার অর্ধেকে তোলা, তার অর্ধেকে ধান, বিনা চাষে পান। অর্থাৎ মূলা চাষের জন্য 16টি চাষ দিতে হবে যতক্ষণ না মাটি ঝুরঝুরে বা আলগা হয়। তুলা চাষের জন্য 8 চাষ দিতে হবে, আর ধান চাষের জন্য হচ্ছে 4টি চাষ দেওয়া যথেষ্ট। মজার ব্যাপার হলো পান উৎপাদনে কোনো চাষই লাগে না, আর এই ধারণাটা থেকে আজকাল বিভিন্ন ফসল উৎপাদনে বিনা চাষে প্রথা প্রচলন করা হয়েছে। এখন অনেক কৃষকই বিনা চাষে ভুট্টা, ডাল ইত্যাদি উৎপন্ন হচ্ছে। মোটামুটি আজকের প্রথম অধ্যায়ের 2টি পরিচ্ছেদ আমি পড়লাম। এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এই প্রশ্নগুলো সবাই বাড়িতে পড়বে, এবং সেই সঙ্গে এই 2টি পরিচ্ছেদ খুব ভালোভাবে পড়ার পরে যদি মনে হয় যে কোনোটা বুঝতে পারোনি বা কোনো নতুন কোনো প্রশ্ন তোমার কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সেগুলো এটা আপলোড দেওয়ার পরে একটা কমেন্ট বক্স থাকবে, সেই কমেন্ট বক্সে গিয়ে তুমি সেই কমেন্টকে তোমার সেই মন্তব্যটা আমাকে বলবে। আমি সেই মন্তব্য দেখে আমি তোমার সেই প্রশ্নের বা যেই মন্তব্যটা তুমি করবে যে উদ্দেশ্যে, সেটা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। আজকের মতো আমি তোমাদের সামনে থেকে এখানে বিদায় নিচ্ছি। আবার সামনে কোনো এক ক্লাস নিয়ে, কোনো এক পরিচ্ছেদ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই